হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মিশরের পিরামিড এবং এর রহস্য নিয়ে আলোচনা করব। পিরামিড আসলে বিশাল ত্রিভুজাকার স্ট্রাকচার যেগুলো প্রাচীন মিশরে তৈরি করা হয়েছিল। এগুলো দেখতে অনেকটা ত্রিভুজের মতো। এগুলো শুধু পাথরের স্তূপ নয়, এগুলো ছিল ফারাওদের সমাধি। মিশরের ১০০টিরও বেশি পিরামিড আছে। সবচেয়ে বড় পিরামিডের নাম গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিড কিভাবে বানানো হয়েছিল? এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে। ৪,৫০০ বছর আগে যখন ক্রেন বা মেশিন ছিল না, তখন কিভাবে এত বড় পিরামিড বানানো হলো? আসুন আজকে আমরা জেনে নিই পিরামিড নির্মাণের বিস্তারিত প্রক্রিয়া। প্রথমেই আসছে পরিকল্পনা ও প্রস্তুতি পর্যায়। পিরামিড নির্মাণ শুরু হতো সুদূর প্রসারী পরিকল্পনা দিয়ে। প্রথমে ফারাওয়ের মৃত্যুর আগেই স্থান নির্বাচন করা হতো, সাধারণত নীল নদের পশ্চিম তীরে, কারণ প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী পশ্চিম দিক ছিল মৃতের রাজ্য। স্থপতি ও প্রধান প্রকৌশলীরা সঠিক অবস্থান নির্ধারণ করতেন, যেখানে ভূমি যথেষ্ট শক্ত এবং পানির উৎসের কাছাকাছি হবে। স্থান নির্বাচনের পর শুরু হতো ভিত্তি প্রস্তুতির কাজ। শ্রমিকরা সম্পূর্ণ এলাকা সমতল করত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সামান্য ঢাল পুরো কাঠামোকে অস্থিতিশীল করে দিতে পারত। তারা পানির স্তর ব্যবহার করে সম্পূর্ণ সমতল নিশ্চিত করত। ভিত্তি প্রস্তুতির সময়ই নীল নদের দিকে খাল কাটা হতো, যাতে ভবিষ্যতে পাথর সরবরাহের কাজে সহজ হয়। এখন এই পিরামিড নির্মাণের উপকরণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণ কিভাবে করা হয়েছিল? পিরামিড নির্মাণের জন্য ৩ ধরনের পাথরের প্রয়োজন হতো। প্রধান উপাদান ছিল চুনাপাথর, যা স্থানীয়ভাবে গিজার খনি থেকে সংগ্রহ করা হতো। এই পাথর নরম অবস্থায় কাটা সহজ ছিল, কিন্তু বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যেত। অভ্যন্তরীণ কক্ষগুলোর জন্য উচ্চমানের গ্রানাইট ব্যবহার করা হতো, যা আসওয়ান থেকে আনতে হতো প্রায় ৮০০ কিলোমিটার দূর থেকে। সবচেয়ে কঠিন কাজ ছিল বিশাল গ্রানাইট ব্লকগুলো নীল নদের পাড়ি দিয়ে আনা। বিশেষভাবে নকশা করা বৃহৎ নৌকায় করে বর্ষাকালে, যখন নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে থাকত, তখনই এই পরিবহনের কাজ করা হতো। তৃতীয় প্রকারের পাথর ছিল সাদা মসৃণ চুনাপাথর, যা টুরা খনি থেকে আনা হতো পিরামিডের বাইরের আবরণের জন্য, যাতে সম্পূর্ণ পিরামিডটি চকচকে সাদা দেখাতো। এখন আসি পাথর কাটার প্রযুক্তি নিয়ে। প্রাচীন মিশরীয়রা ডলোরাইট নামক অত্যন্ত কঠিন পাথর ব্যবহার করত, যা অন্যান্য পাথর কাটার জন্য ব্যবহৃত হতো। তারা প্রথমে কাটার লাইনে ছোট ছোট গর্ত করত। তারপর সেই গর্তে কাঠের গুজি ঢুকিয়ে দিত। কাঠের গুজিতে পানি দেওয়া হতো, যা কাঠকে ফুলিয়ে তুলত এবং পাথরে ফাটল সৃষ্টি করত। এরপর তামার করাত, যার সাথে বালি মিশিয়ে ঘর্ষণ সৃষ্টি করা হতো, এই দিয়ে পাথরকে আকৃতি দেওয়া হতো। বড় ব্লকগুলোর জন্য তারা দড়ি ও কাঠের লিভার ব্যবহার করত পাথরগুলোকে সঠিক অবস্থানে আনতে। প্রতিটি ব্লককে এত নিখুঁতভাবে কাটা হতো যে পরবর্তীতে স্থাপনার সময় কোনো ফাঁক রাখা হতো না। এই পাথরের পরিবহন ব্যবস্থায় নীলনদ ছিল পিরামিড নির্মাণের জীবনরেখা। পাথর পরিবহনের জন্য বিশেষ নৌকা তৈরি করা হতো, যেগুলো একসাথে ৫০ থেকে ১০০ টন পাথর বহন করতে পারত। নদীপথে আনা পাথরগুলো তখন স্থলপথে নির্মাণ স্থলে নেওয়া হতো কাঠের স্লেজ ব্যবহার করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে তারা স্লেজের নিচে পানি ছিটিয়ে দিত, যা ঘর্ষণ ৫০% পর্যন্ত কমিয়ে দিত। ১০০ জন শ্রমিক একটি স্লেজ টানতে পারত, যা পানি ছাড়া টানতে ২০০ জনের প্রয়োজন হতো। তারা পথ তৈরি করতে কাঠের রোলার ব্যবহার করত এবং পর্যায়ক্রমে বিশ্রামের ব্যবস্থা রাখত।
এখন সবচেয়ে যে কৌতূহল বিষয়টা হচ্ছে যে এত বড় বড় পাথর কিভাবে উঁচুতে তোলা হলো। সো উঁচুতে তোলার রহস্যটা হচ্ছে পিরামিড নির্মাণের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল বিশাল পাথর ব্লকগুলো ক্রমান্বয়ে উঁচুতে তোলা। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হলো জাম্প পদ্ধতি। তবে সরল জাম্পের সমস্যা ছিল এর জন্য বিপুল পরিমাণ উপকরণের প্রয়োজন হতো। বর্তমানে বিজ্ঞানীরা বিশ্বাস করেন তারা সর্পিল জাম্প ব্যবহার করত যা পিরামিডের চারপাশে উঠে যেত। সাম্প্রতিক গবেষণায় ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল অভ্যন্তরীণ জাম্পের প্রমাণ পেয়েছে, যেখানে পিরামিডের ভিতরে একটি জাম্প ব্যবস্থা ছিল যা 90 ডিগ্রি বাঁক নিতে পারত। পাথর তোলার জন্য তারা কাঠের লিভার, কপিকল সদৃশ যন্ত্র এবং কাঠের ক্রেডল ব্যবহার করত, যা পাথরকে ঘুরিয়ে সঠিক অবস্থানে আনতে সাহায্য করত। স্থাপনা ও নির্মাণ কৌশল। প্রতিটি পাথর ব্লক স্থাপনের আগে এর অবস্থান ও কোণ পরীক্ষা করা হতো। তারা ভিত্তি থেকে শুরু করে ক্রমান্বয়ে উপরের দিকে নির্মাণ করত। প্রতিটি স্তর আগের স্তরের চেয়ে কিছুটা ভেতরের দিকে সরে আসত, যা পিরামিডের বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি তৈরি করত। অভ্যন্তরীণ কক্ষগুলো নির্মাণের সময় তৈরি করা হতো এবং সেগুলোকে চাপ নিরোধক করার জন্য উপরে রিলিভিং চেম্বার তৈরি করা হতো। গ্র্যান্ড গ্যালারির নির্মাণ ছিল সবচেয়ে জটিল, যেখানে পাথরগুলো বিশেষ কৌণিকভাবে স্থাপন করা হয়েছিল। নির্মাণের সময় তারা করিডোরগুলো তৈরি করেছিল নির্দিষ্ট নক্ষত্রের দিকে নির্দেশ করার জন্য। এখন আমরা শ্রমিক ব্যবস্থাপনা ও জীবনযাত্রা নিয়ে আলোচনা করব। পিরামিড নির্মাণে অংশগ্রহণকারী শ্রমিকরা দাস ছিলেন না, বরং দক্ষ বেতনভুক্ত শ্রমিক ছিলেন। গিজার কাছে খুঁজে পাওয়া শ্রমিক বসতিগুলোতে দেখা গেছে তাদের জীবনযাত্রার মান বেশ ভালো ছিল। শ্রমিকরা দলে দলে বিভক্ত ছিল, কেউ পাথর কাটত, কেউ পরিবহনের দায়িত্বে থাকত, কেউ নির্মাণ কাজ করত। প্রতিটি দলের নিজস্ব পরিচালক ও পরিদর্শক থাকত। তাদের জন্য সরকারিভাবে রেশন দেওয়া হতো, যাতে রুটি, পেঁয়াজ, মাছ এবং বিশেষ ধরনের খাবার থাকত। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ চলত, তবে প্রতি 10 দিনে একদিন বিশ্রামের ব্যবস্থা ছিল। আঘাতপ্রাপ্ত শ্রমিকদের চিকিৎসার সুবিধা দেওয়া হতো, এমনকি হাসপাতালের নিদর্শনও পাওয়া যায়। পিরামিডের বাইরের আবরণ এবং চূড়ান্ত কাজ। পিরামিডের মূল কাঠামো শেষ হওয়ার পর শুরু হতো বাইরের আবরণের কাজ। টুরা সাদা চুনাপাথর দিয়ে সম্পূর্ণ পিরামিডটিকে আবৃত করা হতো। এই পাথরগুলোকে বিশেষভাবে পলিশ করা হতো যাতে সূর্যের আলোয় তা ঝলমল করে। সময়কাল এবং ধারাবাহিকতা। একটি পিরামিড নির্মাণে গড়ে 20 থেকে 30 বছর সময় লাগত। প্রথম 5 বছরে ভিত্তি ও নিচের অংশ তৈরি হতো। পরের 10 থেকে 15 বছরে প্রধান নির্মাণ কাজ চলত। শেষ 5 বছরে বাইরের আবরণ, অভ্যন্তরীণ সাজসজ্জা এবং আশেপাশের অন্যান্য স্থাপনা তৈরি করা হতো। মজার ব্যাপার হলো একটি পিরামিডের কাজ শেষ হওয়ার আগেই পরবর্তী ফারাওয়ের পিরামিড কাজ শুরু হয়ে যেত, যেন এই বিশাল কর্মকাণ্ড কখনোই থেমে না থাকত। প্রকৌশলগত সমস্যা ও সমাধান। নির্মাণের সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হতো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভূমিধস রোধ করা। এর জন্য তারা ভিত্তি অত্যন্ত শক্ত করত এবং কোণ গণনা সঠিক রাখত। ভিতরের কক্ষগুলোর উপর চাপ কমাতে তারা রিলিভিং চেম্বার তৈরি করত। যোগাযোগের সমস্যার সমাধান তারা সম্ভবত সংকেত ব্যবস্থা ব্যবহার করত। প্রতিদিনের অগ্রগতি রেকর্ড রাখা হতো এবং কেন্দ্রীয়ভাবে সমস্ত কাজ সমন্বয় করা হতো। সো আজ আমরা জানলাম কিভাবে একটি অসম্ভবকে সম্ভব করা হয়েছিল প্রাচীন মিশরীয়দের দ্বারা। তাদের সামনে ছিল না কোনো আধুনিক মেশিন, ছিল না কোনো কম্পিউটার বা ক্রেন, ছিল শুধু মানুষের অদম্য ইচ্ছাশক্তি, অসাধারণ বুদ্ধিমত্তা আর শত শত বছরের জ্ঞানের সমাহার। সো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি।